মেঘ মেঘ করছে, তোমরা একটু লাইটটা একটু দেখো। আজকে আবহাওয়া ভালো না। লাইটে কোনো সমস্যা আছে নাকি দেখো, বোর্ড ক্লিয়ার কিনা। বোর্ড ক্লিয়ার কিনা দেখো, একটু আমাকে জানাও কমেন্টস করে। কেউ নাই? আটকে যাচ্ছে মনে হয় নাকি, এখানে আটকাচ্ছে। দেখো আজকে আমরা, কালকে তো গত ক্লাসে আমরা দেখো আমরা শুক্রাণু তৈরির প্রক্রিয়া মানে স্পারমাটোজেনেসিস, ডিম্বাণু তৈরির প্রক্রিয়া ওজেনেসিস এগুলো পড়েছি। শুক্রাণু গঠন পড়েছি, ডিম্বাণুর গঠন পড়েছি, ডিম্বাণু কত ধরনের হতে পড়েছি। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বড় প্রশ্ন আকারে আসে, ফিমেল সাইকেল রজচক্র, ঠিক আছে, রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। তোমরা জানো যে এটা আমাদের মায়েদের বা মেয়েদের জীবনের এটা একটা সাইকেল। এটা তার বয়ঃসন্ধিকালের পর এটা তার শুরু হয়। এই সাইকেলটা একজন মেয়ের জীবনে গড়ে 28 দিন পর পর 28 দিন পর পর জরায়ু থেকে ব্লাড, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ। এন্ডোমেট্রিয়াম কে বলবে? এন্ডোমেট্রিয়াম কি? কে উত্তরটা করবে? এন্ডোমেট্রিয়াম এর ভগ্নাংশ, এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং অনিষিক্ত ডিম্বাণুর নিষ্কাশনকে, মানে বের হয়ে আসাকে, নিষ্কাশনকে রজচক্র বলে। তাহলে সংজ্ঞাটা যে একটা বয়ঃপ্রাপ্ত নারীর গড়ে 28 দিন পর পর জরায়ু থেকে ব্লাড, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং অনিষিক্ত ডিম্বাণুর নিষ্কাশনকে রজচক্র বলে। আমাকে এন্ডোমেট্রিয়াম কী জিনিস এটা কে বলবে? আমাকে একটু কে কমেন্টস করে জানাবে। আমি পড়িয়েছি গত ক্লাসে, এন্ডোমেট্রিয়াম নামটা আমি পড়িয়েছি। ওয়ালাইকুম সালাম, আদাব। আমাকে একটু জানাও তোমরা যে এন্ডোমেট্রিয়াম কী জিনিস। এন্ডোমেট্রিয়াম কী জিনিস তোমরা একটু জানাও। কেউ একজন কমেন্টস করে একটু জানাও। আটকেছে, সাউন্ড দেখেছিস? এন্ডোমেট্রিয়াম কেউ একটু জানাও, এন্ডোমেট্রিয়াম কী জিনিস? এন্ডোমেট্রিয়াম হলো জরায়ুর ভিতরের প্রাচীর। আমরা কালকে পড়েছিলাম তোমাদেরকে যে জরায়ুর 3টা প্রাচীর, সবচেয়ে ভিতরের প্রাচীরের নাম এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে।
হ্যাঁ, যেখানে জাইগোট আটকে থাকে, ঠিক কথা বলেছো জাফরিন হাসান। জরায়ুর ভিতরের প্রাচীর, হ্যাঁ ওকে, জরায়ুর ভিতরের স্তর। হ্যাঁ, এখানে ভ্রূণ আসলে নিষেক ঘটে, আচ্ছা এখানে ভ্রূণ আসলে নিষেক ঘটে কথাটা ঠিক নাই। আচ্ছা দেখো, তাহলে আমরা এই রজচক্রকে, আমাদের রজচক্র যে এটাকে 4টি স্তরে ভাগ করা হয়েছে আমাদের সুবিধার জন্য। এটাকে 4টি স্তরে, 4টি ভাগে ভাগ করা হয়েছে। রজচক্র 4টি ভাগে ভাগ করা হয়েছে। তার আগে জেনে নিই আমরা যে গোনাডোট্রপিক হরমোন, জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোনের প্রভাবে 12 থেকে 15 বছর বয়সে, 15 বছর বয়সে রজচক্র শুরু হয়। রজচক্র শুরু হয় 12 থেকে 15 বছর বয়সে, এবং 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত এটি অব্যাহত থাকে। তাহলে বলছে গোনাডোট্রপিক হরমোনের প্রভাবে, জিটিএইচ, এই হরমোনের প্রভাবে 12 থেকে 15 বছর বয়সে রজচক্র শুরু হয়। 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত এই চক্র অব্যাহত থাকে। প্রথম রজচক্রকে বলে মেনোরচি, আর রজচক্র থেমে যাওয়াকে বলা হয় মেনোপজ। পজ মানে থেমে যাওয়া, তোমরা জানো পজ মানে থেমে যাওয়া। সেই রজচক্র, প্রথম রজচক্রকে বলা হচ্ছে মেনোরচি, আর রজচক্র থেমে যাওয়াকে, বন্ধ হয়ে যাওয়াকে বলা হচ্ছে মেনোপজ। এগুলো সব ছোট প্রশ্ন এমসিকিউ এর জন্য। দেখো, তাহলে আমরা বলছি যে আমরা রজচক্রকে 4টা ভাগে ভাগ করেছি, সেই 4টা ভাগ নিয়ে আমি আলোচনা করছি। তার আগে এই জিনিসগুলো তুলে নাও। দেখা দেখ, আচ্ছা রজচক্রকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। 1 নম্বর হলো নিরাময় পর্ব, নিরাময় পর্ব বা রিপেয়ারিং ফেজ। রিপেয়ারিং ফেজ বা নিরাময় পর্ব। মনে করো যে একবার রজচক্র হয়ে গেছে, তারপর আবার রজচক্র শুরু হবে। তো এই শুরু হওয়া থেকে আমরা নিরাময় পর্ব বা রিপেয়ারিং ফেজ বলছে রজচক্র শুরুর 3 দিন পর থেকে, 3 দিন পর থেকে আপু কোচিং কেটে দে। রজচক্র শুরু 3 দিন পর থেকে 6ষ্ঠতম দিন পর্যন্ত, 6ষ্ঠতম দিন পর্যন্ত কি করছে তাতে কি হচ্ছে, কোথায় শব্দ হচ্ছে, 6ষ্ঠতম দিন পর্যন্ত এই চক্রের সময়কাল। এই চক্রের সময়কাল, এই চক্রটা থাকে রজচক্র শুরুর 3 দিন পর থেকে 6ষ্ঠতম দিন পর্যন্ত। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য এই ধাপের। এ সময় পিটুইটারি গ্রন্থি থেকে FSH পড়বা, অষ্টম অধ্যায়ে যে নাম পড়বা, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল
স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং এলএইচ লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন। এই দুটি হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় এই সময়, এই নিরাময় পর্বে। ঠিক আছে, ফলে এই হরমোন দুটার ফলে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর, তোমরা একটু আগে বলেছো এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামের প্রাচীর 1 মিলিমিটার পুরু হয়। এই তিনটে কথা তোমাদের এই ধাপে মনে রাখতে হবে যে নিরাময় পর্বে সময়কাল হলো রজচক্র শুরুর 3 দিন পর থেকে 6তম দিন পর্যন্ত। এ সময় পিটুইটারি গ্রন্থি থেকে এফএসএইচ এবং এলএইচ হরমোন খরিত হয়। এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ মানে লুটিনাইজিং হরমোন। এই দুটো হরমোন খরিত হয়। এ সময় এন্ডোমেট্রিয়াম, যেটা জরায়ুর ভিতরের প্রাচীর, এই এন্ডোমেট্রিয়ামের প্রাচীর 1 মিলিমিটার পুরু হয়। এই তিনটা কথা এখানে মনে রাখো নিরাময় পর্ব। ডাটা বেড়ে যাচ্ছে, ডাটা আছে কি দেখি। ঠিক আছে, তুলেছ? 2 নম্বর বৃদ্ধি পর্যায় বা প্রলিফারেটিভ ফেজ, বৃদ্ধি পর্যায় বা প্রলিফারেটিভ ফেজ। ঠিক আছে, এখানে কয়েকটা কথা মনে রাখো। এ দশার সময়কাল বা স্থায়িত্বকাল 7তম দিন থেকে 14তম দিন পর্যন্ত। এ দশার সময়কাল 7তম দিন থেকে 14তম দিন পর্যন্ত। এ সময় ডিম্বাশয়ের ফলিকল কোষ থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। এ সময় ডিম্বাশয়ের ফলিকল কোষ থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। ঠিক আছে, ডিম্বাশয়ের ফলিকল কোষ থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। এই হরমোনের প্রভাবে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। এ সময় ইস্ট্রোজেন হরমোন খরিত হয় প্রচুর। এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। তাহলে এন্ডোমেট্রিয়ামের থিকনেস, পুরুত্ব বাড়তেই থাকছে। ঠিক আছে, দেখো আমি বলেছি এই দশার স্থায়িত্বকাল 14তম দিন পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট দশার কথা বলছি, ভালো করে শোনো। প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেকের এটা জানা দরকার, কারণ আমরা আসলে প্রত্যেকে একদিন দাম্পত্য জীবনে বাবা মা হতে চাইব। তো কেউ যদি মা হতে চায়, একজন মায়ের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ দিন, মা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন হলো এই 7 থেকে 14তম দিনের মধ্যে, বলছে 12তম দিন। বলছে 12 ±
2তম দিনে, মানে 14 হতে পারে, তাই না, আবার 12-র একটু আগেও হতে পারে। তার মানে এই দশাটা, বৃদ্ধি পর্যায়টা কতটা ইম্পর্টেন্ট দেখো, হচ্ছে 12 ± 2তম দিনে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে আসে। কেন বেরিয়ে আসে? নিষেকের উদ্দেশ্যে বেরিয়ে আসে। এটাকে আমরা বলি ডিম্বপাত। এটাকে আমরা বলি ডিম্বপাত বা ওভুলেশন। খুবই ইম্পর্টেন্ট। ওভুলেশন কি জিনিস? যে 12 ± 2তম দিনে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে আসে নিষেকের উদ্দেশ্যে, নিষেক ঘটানোর জন্য। যে তোমরা জানো সবাই ফেলোপিয়ান নালীতে, আমি দেখাবো তোমাদের একটু পরে, ছবি আঁকিয়ে দেখাবো, যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে নিষেকের উদ্দেশ্যে সে ফেলোপিয়ান নালীতে যায়। ঠিক আছে, এই দিনটাতে, এই 12 ± 2তম দিনে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে ফেলোপিয়ান নালীর দিকে যায়। এই যে ডিম্বাণু বের হয়ে আসলো, একে বলা হয় ডিম্বপাত বা ওভুলেশন। ঠিক আছে, ডিম্বপাতের পরপরই ডিম্বপাতের পরপরই ইস্ট্রোজেনের পরিমাণ কমতে থাকে আর প্রোজেস্টেরনের পরিমাণ বাড়তে থাকে। প্রোজেস্টেরনের পরিমাণ বাড়তে থাকে এবং দেহের তাপমাত্রাও বাড়তে থাকে, দেহের তাপমাত্রাও বৃদ্ধি পায়। তাহলে এ সময় হঠাৎ করে ইস্ট্রোজেনের, আচ্ছা, আর পরে লেখো, এটা আগে লেখো যে 12তম দিনের বেলায় হঠাৎ করে LH এর ক্ষরণ বেড়ে যায় এবং ইস্ট্রোজেনের ক্ষরণ কমে যায়। এটা লেখো। সময় 12তম দিনের বেলায় হঠাৎ করেই LH এর ক্ষরণ কমে যায় আর LH এর ক্ষরণ বেড়ে যায়, ইস্ট্রোজেনের ক্ষরণ কমে যায় এবং দেহের তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে, এবং এ সময় এন্ডোমেট্রিয়াম 5 থেকে 6 মিলিমিটার পুরু হয়। 5 থেকে 6 মিলিমিটার পুরু হয়। তাহলে দেখো, আমি এই পর্যায়টা আরেকবার বলছি তোমাদের, যে এই পর্যায়ে সময়কাল হলো 7ম থেকে 14তম দিন পর্যন্ত। এ সময় তোমার যেটা হয় যে তোমার 12তম দিনের বেলায় হঠাৎ করেই LH এর ক্ষরণ বেড়ে যায় আর ইস্ট্রোজেনের ক্ষরণ কমে যায়। ঠিক আছে, এবং 12 ± 2তম দিনে ওভুলেশন বা ডিম্বপাত ঘটে এবং ডিম্বপাতের পরপরই দেহের তাপমাত্রা বাড়তে থাকে এবং এ সময় এন্ডোমেট্রিয়ামের প্রাচীর, তোমরা দেখেছো প্রথম ধাপে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর কত 1 মিলিমিটার পুরু হয়েছিল, এখন এন্ডোমেট্রিয়ামের প্রাচীর 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। ঠিক আছে, এন্ডোমেট্রিয়ামের প্রাচীর 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। তাহলে এটা একটু তোমরা তুলে নাও, তারপর আমি তৃতীয় ধাপ বলছি তোমাদের। লিখা ঝাপসা লাগছে।
হয়েছে। এবার 3 নম্বর ধাপ। এবার 3 নম্বর ধাপ। তিন নম্বর ধাপ বলছে প্রাক রজস্রাবীয় পর্যায়, ইংরেজিতে বলা হয় প্রি মেনস্ট্রুয়াল ফেজ। প্রি মেনস্ট্রুয়াল ফেজ। দেখো, প্রথম দশায় দেখলা এ দশার স্থায়িত্বকাল রজচক্র শুরু 3 দিন পর থেকে 6ষষ্ঠতম দিন পর্যন্ত। দ্বিতীয় ধাপে দেখলা এ দশার স্থায়িত্বকাল 14তম দিন পর্যন্ত। প্রথম ধাপে দেখলা অ্যান্ড্রোমেট্রিয়াল প্রাচীর 1 মিলিমিটার পুরু হয়। দ্বিতীয় ধাপে দেখলা অ্যান্ড্রোমেট্রিয়াল প্রাচীর 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। এবার তৃতীয় ধাপ, এ দশায় ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টরন খরিত হয়। প্রজেস্টরন খরিত হয়। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টরন খরিত হয়। ঠিক আছে। প্রজেস্টরনের প্রভাবে অ্যান্ড্রোমেট্রিয়ামের প্রাচীর আরও পুরু হয়, 5 থেকে 6 মিলিমিটার পুরু হয়। তাহলে আস্তে আস্তে অ্যান্ড্রোমেট্রিয়ামের প্রাচীর কিন্তু পুরু হচ্ছে, 5 থেকে 6 মিলিমিটার পুরু হয়। এবং অ্যান্ড্রোমেট্রিয়াল প্রাচীরে যে রক্তনালীগুলো আছে এরা প্রচুর পরিমাণ রক্ত সমৃদ্ধ হয় এবং এর প্রাচীর গ্লাইকোজেন, লিপিড এগুলোকে সঞ্চয় করে রাখে। হয়েছে? এই সঞ্চয় করার ফলে এরা আরো বেশি পুরু হয়। এ দশার স্থায়িত্বকাল 15 থেকে 28তম দিন পর্যন্ত। তাহলে এই কয়টা কথা এখানে মনে রাখো যে এ দশায় ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টরন খরিত হয়। প্রজেস্টরনের প্রভাবে অ্যান্ড্রোমেট্রিয়ামের প্রাচীর 5 থেকে 6 মিলিমিটার পুরু হয়। অ্যান্ড্রোমেট্রিয়ামের প্রাচীরের কোষগুলো গ্লাইকোজেন, লিপিড এগুলোকে সঞ্চয় করে মোটা হয় এবং এ দশায় এখানকার যে অ্যান্ড্রোমেট্রিয়ামের যে রক্তনালীগুলো ছিল এরা প্রচুর পরিমাণ রক্ত সমৃদ্ধ হয়। ঠিক আছে। এবং এ দশার স্থায়িত্ব হলো 15 থেকে 28তম দিন পর্যন্ত। ওকে। দেখো, আমি যেটা বলছিলাম যে এই রজচক্র চলাকালীন সময়ে 12 ± 2তম দিনে যদি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হয় তাহলে জাইগোট গঠিত হবে। জাইগোট গঠিত হলে
এই জাইগোটটা গিয়ে এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে আটকে যাবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে যদি আটকে যায় তাহলে সেই মা বা সেই মেয়ে গর্ভধারণ করলো, ঠিক আছে। আর যদি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন না হয় তাহলে তো কি হবে, তাহলে তোমার পরের ধাপগুলো ঘটতে থাকবে। আর যদি জাইগোট গঠিত হয়ে যায় তাহলে 4 নম্বর ধাপ আর ঘটবে না। তোমরা 3 নম্বর ধাপে এসে যে দেখলা যে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর পুরু হলো, এখন এন্ডোমেট্রিয়ামের প্রাচীর পুরুই হতে থাকবে, কারণ সেই বাচ্চাটাকে গর্ভে জায়গা করে দেওয়ার জন্য সেই জরায়ুর প্রাচীর আরও সুন্দর সুগঠিত হবে। কিন্তু যদি জাইগোট গঠিত না হয় তাহলে এবার 4 নম্বর ধাপ ঘটবে, অর্থাৎ 28তম দিন হয়ে গেছে, এখন কি 28তম দিনের পর রজস্রাবীয় ধাপটা ঘটবে, অর্থাৎ ব্লিডিং ফেজ যেটা আমরা বলি, সেই ব্লিডিং ফেজ ঘটবে, ঠিক আছে। তাহলে 4 নম্বর হলো রজস্রাবীয় পর্যায়। রজস্রাবীয় পর্যায়, তাহলে দেখো যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তো আমি বলছি যে কেউ যদি গর্ভধারণ করে তাহলে তো রজস্রাবীয় ধাপ আর ঘটবে না, ব্লিডিং ফেজ আর ঘটবে না, এন্ডোমেট্রিয়ামের প্রাচীর পুরু হবে, তখন জাইগোটটা যে সেখানে আটকে যাবে। আর তোমরা জানো যে জাইগোটটা মানে একটা মা যখন প্রেগনেন্ট হয় তখন এই রজস্রাবীয় ধাপ আর তার ঘটবে না, তখন এন্ডোমেট্রিয়ামের প্রাচীর পুরু হয়ে সেখানে ভ্রূণটাকে আটকানোর জন্য যে ব্যবস্থাগুলো সেইগুলো শুরু হবে, রজস্রাবীয় ধাপ আর ঘটবে না। তাহলে এই ধাপে কি হয়, এখন পর্যন্ত রজচক্র পড়তে গিয়ে তোমরা 4টা হরমোনের নাম শুনেছ, সেটা হলো FSH, LH, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। এই 4টা হরমোনের নাম শুনেছ। এই রজস্রাবীয় দশায় এই 4টা হরমোনের ক্ষরণই কমে যায়। তাহলে এই দশায় এই 4টা হরমোনের ক্ষরণই কমে যায়, ঠিক আছে। শুনছিলা যে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর পুরু হচ্ছে, প্রথম ধাপে 1 মিলিমিটার, দ্বিতীয় ধাপে 3 থেকে 4 মিলিমিটার, তৃতীয় ধাপে 5 থেকে 6 মিলিমিটার। কিন্তু এই ধাপে এসে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর আর পুরু তো হবেই না, বরং এন্ডোমেট্রিয়ামের প্রাচীর ভাঙতে শুরু করবে। অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের প্রাচীর ভাঙতে শুরু করা মানে কি, এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে যে ছোট ছোট কৈশিক নালিকা, পাতলা পাতলা কৈশিক নালিকাগুলো ছিল, সেই কৈশিক নালিকাগুলো তো প্রচুর পরিমাণ রক্তকে সঞ্চয় করে রেখেছিল, সেই কৈশিক নালিকার প্রাচীর এখন ফেটে যাবে। যখন কৌশিক নালিকার প্রাচীর ফেটে যাবে তখন রক্তক্ষরণ শুরু হবে। এই রক্তক্ষরণ 4 থেকে 5 দিন স্থায়ী হতে পারে এবং প্রত্যেক রজস্রাবের পরিমাণ 30 থেকে 40 মিলিলিটার, কোনো বইয়ে 80 মিলিলিটারও বলা আছে। তাহলে দেখো যে বলছে রজস্রাবীয় পর্যায়, এই পর্যায়ে 4টি হরমোনেরই ক্ষরণ মাত্রা কমে যায়। এ সময় এন্ডোমেট্রিয়ামের প্রাচীর আর পুরু না হয়ে বরং ভাঙতে থাকে, কারণ এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে যে রক্ত নালীগুলো, কৈশিক জালিকাগুলো ছিল, সেই কৈশিক জালিকারা কি করে, সেই কৈশিক জালিকারা ভেঙে যায়। কৈশিক জালিকার প্রাচীর যখন ভেঙে যায় তখন কৈশিক জালিকার মধ্যে জমে থাকা ব্লাড বেরিয়ে আসে, ফলে ব্লাড ক্ষরণ শুরু হয়। এই ব্লাড ক্ষরণ 4 থেকে 5 দিন স্থায়ী হয় এবং প্রত্যেক রজস্রাবের পরিমাণ হয় 30 থেকে 40 ml বা 80 ml। এই হলো রজচক্রের 4টা ধাপ। এটা বড় প্রশ্ন হতে পারে, এখান থেকে MCQ আছে, ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে, আমি তোমাদেরকে বলছি, তুলে নাও আগে।
নেটের প্রবলেমের জন্য ক্লিয়ার হচ্ছে। কি দিয়েছি নেট ডাটা ডাটা ওয়াইফাই দিয়ে দেখি। পরীক্ষা হয়ে গেছে। দেখো এখানে একটা প্রশ্ন হতে পারে তোমাদের যে রজচক্রে অংশগ্রহণকৃত হরমোনগুলোর নাম, এই হরমোনগুলো কোথা থেকে খরিত হয় সেই স্থানের নাম এবং এর কাজ লিখো। এর পড়াতে গিয়ে কিন্তু বলা হয়েছে এরা কোথা থেকে খরিত হয়েছে, পিটুইটারি গ্রন্থি থেকে, এটা কোথা থেকে খরিত ডিম্বাশয় থেকে, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম, ডিম্বাশয়ের ফলিকল কোষ থেকে, এটা খরিত হয়েছে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে। তাহলে এই হরমোনগুলো কোথা থেকে খরিত হলো এবং কি কাজ করলো এটা কিন্তু এটা পড়াতে এসে তোমার বলা হয়েছে। তারপরে দেখবা যে এই রজচক্রের পরের প্রশ্নটাই দেওয়া আছে যে রজচক্রে অংশগ্রহণকৃত হরমোনগুলোর নাম, হরমোনগুলো কোথা থেকে খরিত হয় সেখানকার নাম এবং কি কাজ করে। মনে রাখবে একটা কথা, একটা হরমোনের অনেক কাজ, এই যে FSH LH এর কিন্তু অনেক কাজ, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি রজচক্রে কি কাজ করলো তারা, রজচক্র তাদের ভূমিকা কি। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন 3 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট যে রজচক্রে অংশগ্রহণকৃত হরমোনের নাম, হরমোনগুলো কোথা থেকে খরিত হয় সেই ক্ষরণ স্থানের নাম আর কাজ। ঠিক আছে, এটা একটা প্রশ্ন, এখান থেকে 2টা প্রশ্ন হয়ে গেল কিন্তু। আর ছোট ছোট প্রশ্ন তো অনেক আছে, দেখেছো হয়েছে। দেখো তোমাদেরকে জিনিস দেখায়, এটা দিয়ে যদি তোমাদেরকে আমি বোঝাই, এটা হলো জরায়ু, এই দুইটা হলো ওভারি, ডিম্বাশয়, ওভারি, এটাই হলো সেই ফেলোপিয়ান নালী, ফেলোপিয়ান নালী। তোমরা জরায়ুর উপরের অংশকে বলা হয় জরায়ু দেহ আর নিচের অংশ বলে সার্ভিক্স। এই যে এটা নিচের অংশ, এটা হলো সার্ভিক্স, এটাকে বলতে পারো ভ্যাজিনা বা যোনি। তো দেখো এখানে ডিম্বাশয়, এটা ডিম্বাশয় ওভারি, এখানে ডিম্বাণু তৈরি হয়। 14তম দিনের বেলায় আমরা বলছি যে এখান থেকে একটা ডিম্বাণু বেরিয়ে আসে, এখান থেকে একটা ডিম্বাণু বেরিয়ে আসে, যেটাকে আমরা বলছি ডিম্বপাত হয়। 14তম দিনের বেলায় ডিম্বপাত হয়। এখন তোমরা জানো নিষেক কোথায় ঘটে? নিষেক ঘটে ফেলোপিয়ান নালীতে। ফেলোপিয়ান নালীর আসলে যদি আমি বলি, কালকে আমাকে একজন প্রশ্ন করেছিল তোমরা যে ফিমরি
কালকে আমাকে পরে দেখলাম যে আমার ইনবক্সে প্রশ্ন আছে ফিমরি, এই দেখো এগুলো হলো এই ঝালরের মতো, ঝালর মানে ঝুলে থাকে যেগুলো, ঝালর মানে ঝুলে থাকে যেগুলো, এই ঝালরের মতো এটা হলো ফিমরি। হ্যাঁ, এই পুরাটা ফেলোপিয়ান নালী, ঝালরের মতো এটা ফিমরি। ফিমরির পরে এই অংশটার নাম ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। এই ফোলা জায়গাটার নাম অ্যাম্পুলা, অ্যাম্পুলা। আর তারপরে এই জায়গাটার নাম ইস্থমাস, ইস্থমাস, ইস্থমাস। তাহলে দেখো একটা ফেলোপিয়ান নালীর 4টা অংশ। ফেলোপিয়ান নালীর এই যে ঝালরের মতো ঝুলে আসে এটা হলো ফিমরি। ফিমরির পরের যে ফানেল আকৃতির অংশ, যে ফানেল আকৃতির অংশ, এই ফানেল আকৃতির অংশকে বলছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামের পরে যে ফোলা জায়গা সেটা হলো অ্যাম্পুলা, আর অ্যাম্পুলার পরের যে অংশ সেটা হলো ইস্থমাস। এই যে ডিম্বাণু, এই ডিম্বাণু তো নিচের দিকে পড়েছে, এই ফিমরিগুলো ডিম্বাণুকে ছেঁকে নেয়, ফিমরিগুলো ডিম্বাণুকে ছেঁকে নেয়, ছেঁকে নিয়ে ডিম্বাণু এই জায়গাতে যখন যায়, এই জায়গাতে যখন ডিম্বাণু যায় তখন এই অ্যাম্পুলাতে, আসলে আমরা বলি ফেলোপিয়ান নালীতে নিষেক হয়, ফেলোপিয়ান নালীর অ্যাম্পুলাতে নিষেক হয়। তাহলে শুক্রাণু কোথায় পেল? এই যে দেখো, এই যে ভাজিনা, এই পথেই শুক্রাণু প্রবেশ করে। শুক্রাণু প্রবেশ করে তোমরা জানো যে শুক্রাণু চলতে পারে, চলতে 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 সে এই যে এই ফেলোপিয়ান নালীর মধ্যে ঢুকে পড়ে, ঢুকে পড়ে ফেলোপিয়ান নালীর মধ্যে ঢুকে পড়ে এই যে এখানে এসে ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়। কথা বোঝা গেছে? তাহলে দেখো, এটা যদি একটা জরায়ু হয়, এখন নিষিক্ত হওয়ার পর তাহলে এটা কি হবে? জাইগোট। এই জাইগোটটা তখন এখান দিয়ে এসে এই যে জরায়ুর ভিতরের প্রাচীর এন্ডোমেট্রিয়াম, সাপোজ এই যে জরায়ুর ভিতরের প্রাচীর এটা এন্ডোমেট্রিয়াম, এখানে তো 3টে স্তর থাকে, এই এন্ডোমেট্রিয়ামের গায়ে এসে জাইগোটটা আটকে যায়, এন্ডোমেট্রিয়ামের গায়ে এসে জাইগোটটা আটকে যায়। ঠিক আছে, আমি আরেকবার বলি, এটাকে একটা রূপক চিত্র মনে করো, যে এটা হলো একটা জরায়ু, এই দুটা এটা ফেলোপিয়ান নালী দেখাচ্ছি, এই যে তোমার দেখো ডিম্বাশয়, তো ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়, 14তম দিনে ডিম্বপাত হয়, ডিম্বাণু বেরিয়ে আসে, তখন ফেলোপিয়ান নালীর মাথাতে যে ফিমরি থাকে সেই ফিমরি ডিম্বাণুকে ছেঁকে নেয়, ছেঁকে নিয়ে তোমার অ্যাম্পুলার মধ্যে পাঠায়। ফিমরির পরের অংশ ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম দিয়ে অ্যাম্পুলার মধ্যে যায়, অ্যাম্পুলার মধ্যে যায়, আর এদিক দিয়ে যখন যোনি পথে স্পাম প্রবেশ করে তখন স্পাম, দেখো স্পামের তো তোমার লেজ আছে, সে চলতে পারে, সেই স্পাম এসে তোমার এই যে ফেলোপিয়ান নালীর মধ্যে ঢুকে এখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটে, অর্থাৎ নিষেক হয়। এবার নিষেক হওয়ার পর সে জাইগোট হয়, এবার জাইগোটটা এই দিক দিয়ে এসে স্থমাস দিয়ে এসে এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে আটকে যায়। যখন এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে আটকে গেল, তখন একটা মা যদি প্রেগনেন্সি টেস্ট করে তখন সে প্রেগনেন্সি ধরা পড়বে যে সে প্রেগনেন্ট। এই আটকে যাওয়াকে বলা হয় ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ, ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ। এই ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ নিয়ে আমি বলছি তোমাদেরকে, লিখে নিও তোমরা, তুলো আগে তারপরে বলছি। আচ্ছা, একদম 30, হ্যাঁ 80 ml। ওকে,
থ্রি নিব তো কালকে থেকে 1 তারিখ থেকে। তোমাদের তুলা হলে আমাকে একটু জানাও, তুলা হলে একটু জানাও। বাবা বৃষ্টি হচ্ছে, এখান থেকে তাকাও, সব লাগাও। আচ্ছা দেখো, আমি যেটা বলছিলাম ইমপ্ল্যান্টেশন, তাহলে এই যে নিষেক হলো, লিখে নাও, নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে, 9 দিনের মধ্যে এই যে জাইগোটটা হলো, জাইগোটের পরবর্তী দশার নাম নিশ্চয়ই তোমরা জানো। জাইগোটের পরে হয় মরুলা, মরুলার পরে ব্লাস্টুলা, গ্যাস্টুলা। এই যে ব্লাস্টুলা দশাতে এসে জাইগোটটা এন্ডোমেট্রিয়ামের পাঁচিলে আটকে যায়, সেটাকে বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তাহলে লেখো, নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে জাইগোটটি ব্লাস্টোসিস্ট দশায় এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে আটকে যাওয়াকে ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ বলে। তাহলে লেখো, নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে জাইগোটটি ব্লাস্টোসিস্ট দশায় এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে সংস্থাপিত হওয়াকে বা আটকে যাওয়াকে ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ বলে। নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে জাইগোটটি ব্লাস্টোসিস্ট দশায় এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে আটকে যাওয়াকে ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ বলে। দেখো, এখন তোমাদেরকে যদি কেউ বলে যে নিষেক কি, তো আমরা বলি শুক্রাণু ও ডিম্বাণু মিলন হওয়ার প্রক্রিয়াকে বলে নিষেক, আর মিলনের ফলে উৎপন্ন কোষকে বলে জাইগোট, তাই তো? শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের প্রক্রিয়াকে বলে নিষেক। তোমাকে নাম্বার দিবে, 1 মার্কের নাম্বার দিবে অবশ্যই। বিষয়টা দেখো, নিষেক দেখো, দেখো, এটা যদি একটা ডিম্বাণু হয়, তো এটা ডিম্বাণু নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, কালকে পড়িয়েছি এটা প্লাজমা মেমব্রেন, এটা জোনা পেলুসিডা, এই স্তরটা করোনা রেডিয়েটা, তাই না? তাহলে দেখো যে এটা একটা ডিম্বাণু, এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, এটা প্লাজমা মেমব্রেন, এটা জোনা পেলুসিডা, এটা করোনা রেডিয়েটা, কালকে তোমরা পড়েছো, ঠিক আছে? যে এটা জোনা পেলুসিডা,
এটা করোনা রেডিয়েটা, এটা নিউক্লিয়াস। তোমরা জানো যে শুক্রাণুর চারিদিকে ডিম্বাণুর চারিদিকে হাজার হাজার শুক্রাণু এসে ভিড় করে। কিন্তু সব থেকে লাকি শুক্রাণুটাই ভিতরে প্রবেশ করে, এবং সেটা একটাই, তাই না? সেই ভাগ্যবান শুক্রাণু কি করে প্রবেশ করে, তাই না? তোমরা জানো মাইক্রোপাইল বা ডিম্বক ছিদ্র বা ডিম্বক রন্ধ্র দিয়ে সে প্রবেশ করে। ধরে নাও এই শুক্রাণুটা সেই শক্তিশালী, সেই কাঙ্ক্ষিত শুক্রাণু বা সেই লাকি শুক্রাণু আমরা বলছি। তো এটাকে একটু ভালো করে দেখাই আমি, যে এই যে তোমাদেরকে কালকে আঁকিয়ে দেখেছি আমি, যে এই যে একটা শুক্রাণু, এটা হলো তার নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মাথার উপরে এটা হলো তার অ্যাক্রোসোম। পড়েছো তোমরা? ঠিক আছে। আসলে শুক্রাণু আর ডিম্বাণু জাস্ট যেভাবে গায়ের সাথে লেগে আছে, ডিম্বাণু এবং শুক্রাণু ফার্টিলাইজিন অ্যান্টি ফার্টিলাইজিন প্রক্রিয়া তোমরা পড়বা, 10ম অধ্যায়ে গেলে আছে অ্যাগ্লুটিনেশন। 10ম অধ্যায়ে যে পড়বা, 10ম অধ্যায়ে আছে অ্যাগ্লুটিনেশন। একটা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যেভাবে একজন আরেকজনের সাথে লেগে থাকে, একটা তালার চাবি যেভাবে একজন আরেকজনের সাথে লেগে থাকে, ঠিক একজন শুক্রাণু আর ডিম্বাণু সেভাবেই একজন আরেকজনের সাথে লেগে থাকে। বলছে ফার্টিলাইজিন অ্যান্টি ফার্টিলাইজিন এর মাধ্যমে, ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিনের মাধ্যমে অ্যাগ্লুটিনেশন প্রক্রিয়ায় লক অ্যান্ড কি মতবাদের যেরকম বলা হয়েছে, তালা চাবির মতো হয়ে লেগে থাকে। ঠিক আছে। এখন তোমরা জানো অ্যাক্রোসোমের মধ্যে হায়ালুরোনিডেজ, কালকে পড়িয়েছিলাম হায়ালুরোনিডেজ এনজাইম। সেই হায়ালুরোনিডেজ এনজাইম দিয়ে এই যে এগুলো, এই যে তোমার দেখো করোনা রেডিয়েটার যে ফলিকল কোষগুলো, এগুলোকে সে গলিয়ে ফেলে। ঠিক আছে। তাহলে হায়ালুরোনিডেজ দিয়ে এগুলোকে সে গলিয়ে ফেলে সে এখানে চলে আসে, ঠিক আছে। সেখানে চলে আসার পর এবার দেখো তো জোনা পেলুসিডা, এখানেও জোনা রিয়াকশান বলা হয়। এই প্রাচীরকেও তোমার সে গলিয়ে ফেলে। ঠিক আছে। যখন এই প্রাচীরকে জোনা রিয়াকশানের মাধ্যমে এনজাইম দিয়ে গলিয়ে ফেলে, তখন সে এখানে ভিতরে ঢুকে এবং এই ভিতরে ঢোকার সাথে সাথে ডিম্বাণুতে বিদ্যমান প্রোটিনগুলো এই রাস্তাটাকে বন্ধ করে দেয়, যেন আর কোনো শুক্রাণু এই পথ দিয়ে ঢুকতে না পারে। ঠিক আছে। ডিম্বাণুতে বিদ্যমান প্রোটিনগুলো এই রাস্তাটাকে বন্ধ করে দেয়, যেন আর কোনো শুক্রাণু এখানে ঢুকতে না পারে। তোমরা কি জানো শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে নিষেক বলছি? এই যে আসলে কিসের নিষেক হয়? এই যে নিউক্লিয়াস আর এই যে ডিম্বাণু শুক্রাণুর নিউক্লিয়াস, এই দুই নিউক্লিয়াসের মিলন হয়। তোমরা এই দুই নিউক্লিয়াসকে আমরা বলি প্রোনিউক্লিয়াস। আসলে নিষেক মানে হলো এই প্রোনিউক্লিয়াসের মিলন। এই হলো নিষেক। কথা বোঝা গেছে? দেওয়া আছে, নিষেক পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাদের একটু জানার জন্য। নিষেক 1 মার্কের আসতে পারে, কিন্তু নিষেক পরীক্ষাতে আসে না। নিষেক পরীক্ষা তোমাদের বইতে দেওয়া আছে, দেখবা।
করো না। আচ্ছা, আর দুইটা জিনিস আমি শিখে চলে যাব। দেখো, ছোট্ট দুটো প্রশ্ন। সেটা হলো, তোমরা জানো, পড়েছ, বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল কি? আসলে সন্ধি মানে মিলন, আর বয়স মানে দুটা বয়সের মিলন। ঠিক আছে? কৈশোর আর যৌবন এর মিলনকালকে আমরা বলছি বয়ঃসন্ধিকাল। ঠিক আছে? কৈশোর যৌবন বলছে এই বয়সটা ছেলেদের 12 থেকে 13 বছর বয়সে, মেয়েদের 12 থেকে 13 বছর বয়সে, আর ছেলেদের একটু পরে 13 থেকে 15 বছর বয়সে আবির্ভূত হয়, এই সময়টা আসে। ঠিক আছে? তাহলে মেয়েদের বয়ঃসন্ধিক্ষণটা আগে আসে, ছেলেদের বয়ঃসন্ধিক্ষণটা পরে আসে। আসলে বয়ঃসন্ধিক্ষণটা সেই সময়টাকে আসলে বলা হচ্ছে যে সময়ে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, এসএসসি সেকেন্ডারি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। ঠিক আছে? বাংলাতে যদি বলা হয় গৌণ যৌন বৈশিষ্ট্য, গৌণ যৌন বৈশিষ্ট্য, গৌণ যৌন বৈশিষ্ট্য। গৌণ যৌন বৈশিষ্ট্য আবার কি জিনিস? যে বৈশিষ্ট্যগুলোর দ্বারা বোঝা যায় যে তুমি মেল না ফিমেল। দেখো, একজন 2 বছরের বাচ্চার সাথে যদি তুমি কথা বলো, মেল বা ফিমেল বুঝতে পারবে না। কারণ 2 বছরের বাচ্চা, তার কণ্ঠস্বর শুনে তুমি বুঝতে পারবে না সে মেল না ফিমেল। ঠিক আছে? হয় তার মাকে জিজ্ঞাসা করতে হবে, আর নাহলে, ঠিক আছে? হ্যাঁ, তো এই হলো অবস্থা। কিন্তু এখন একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের দেখবা তোমার তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের পরিবর্তন ঘটে, তার কণ্ঠস্বর। একই বয়সের, মনে করো 12-13 বছরের একটা ছেলের সাথে কথা বলবা, 12-13 বছরের একটা মেয়ের সাথে কথা বলবা, কণ্ঠস্বরের পরিবর্তন বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে যে পরিবর্তনগুলো দিয়ে, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা মেল এবং ফিমেলকে আইসোলেট করতে পারি, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা, যেমন আমাদের পুরুষের একটা নির্দিষ্ট বয়সে দাড়ি গোঁফ গজায়, কণ্ঠস্বর মোটা হয়, মেয়েদের কণ্ঠস্বর চিকন হয়, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের পরিবর্তন ঘটে। ঠিক আছে? পেশি গঠনের পরিবর্তন ঘটে। এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা গৌণ যৌন বৈশিষ্ট্য। তো বলা হচ্ছে যে সময়ে এই গৌণ যৌন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, ঠিক আছে, এবং জননাঙ্গে সক্রিয়, জননাঙ্গ, পুরুষ জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ সক্রিয় হয়ে ওঠে, প্রজননের জন্য সক্রিয় হয়, সেই সময়টাকে আমরা বলছি কি? বয়ঃসন্ধিক্ষণ। কথা বোঝা গেছে? তাহলে এটা একটা ছোট প্রশ্ন হতে পারে যে বয়ঃসন্ধিকাল কি। আবার কেউ বলতে পারে গৌণ যৌন বৈশিষ্ট্য কি। তো যেসব বৈশিষ্ট্য দিয়ে মেল ফিমেলকে পৃথক করা যায়, যেমন পুরুষের দাড়ি গোঁফ গজানো, কণ্ঠস্বর ভারী হওয়া, মেয়েদের কণ্ঠস্বর চিকন হওয়া, এগুলোকে বলা হয় গৌণ যৌন বৈশিষ্ট্য। ঠিক আছে? এগুলো দেওয়া আছে, দেখবা যে দেওয়া আছে তোমাদের বইটা, কই দেখি, দেওয়া আছে বইতে। তো তোমরা বইতে গেলে দেখবা যে তোমাদেরকে আমি আজকে যেটা পড়িয়েছি, 11 নম্বর প্রশ্ন, রজচক্র কি পড়ালাম। হ্যাঁ, 12 নম্বর প্রশ্নে বলছে যে রজচক্রের গুরুত্ব। আসলে শুনো, যে রজচক্র দ্বারাই একজন মেয়ে প্রজননিকভাবে সুস্থ কিনা সেটা বোঝা যায়। ঠিক আছে? একটা মেয়ে প্রজননিকভাবে সুস্থ কিনা, সে রজচক্র, নিয়মিত রজচক্র যৌন সুস্থতার বহিঃপ্রকাশ, অনিয়মিত রজচক্র যৌন অসুস্থতার বহিঃপ্রকাশ।
এটা ইম্পর্টেন্ট নয়। 13 নম্বর প্রশ্ন, যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রয়চক্রে অংশগ্রহণকৃত হরমোনগুলোর নাম, কাজ ও কোথা থেকে ঘটিত হয় এটা পড়বা। 14 নম্বর প্রশ্ন পড়লা যে বয়সন্ধিকাল কী এবং সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য কী, এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, জাস্ট একটা রিডিং দিবা। 15 নম্বর প্রশ্ন পড়লা ইমপ্ল্যান্টেশন কী, এটা আমরা পড়লাম, 16 পড়া হয়নি। আর একদম শেষে দেখো তোমাদেরকে পড়া হলো 27 নম্বর প্রশ্ন, নিষেক কী, নিষেক প্রক্রিয়া বর্ণনা করো। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত পড়ো। আর কোনো প্রবলেম থাকলে আমাকে, যেমন কালকে আমাকে কে যেন প্রশ্ন করেছিল ফিমরি কী, তারপরে হুমায়রা তো প্রশ্ন করলো কী যেন, আমি ওর উত্তর দিলাম। তো এরকম প্রশ্নগুলো করো। প্রশ্ন আমি যদি না উত্তর দেবো আমাকে মেসেঞ্জারে দিয়ে রাখো বা সাইডে আমাদের গ্রুপে কমেন্টসে দিয়ে রাখো, আমি প্রশ্ন উত্তর সময় মতন দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আবার তোমাদেরকে জানিয়ে দিব। বৃহস্পতিবার আবার ক্লাস হতে পারে, বৃহস্পতিবার আমরা জানিয়ে দেবো তোমাদেরকে।